Hello everyone, a very good morning to all of you. Welcome to my channel. আজকে রবিবার 13th জুলাই 2025 আজকের দিনে দাঁড়িয়ে আমরা এডিটোরিয়াল, ডেইলি নিউজ এবং হিন্দু নিউজ পেপারের কমপ্লিট অ্যানালিসিস করব। কি ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স এসছে সেগুলোকে আমরা ডিসকাস করব। হোপফুলি তোমাদের এই জায়গা থেকে আমি আমার বেস্টটা দিয়ে তোমাদের চেষ্টা করি কিছু বোঝানোর, কিছু শেখানোর, নতুনভাবে সাবজেক্টকে বোঝানোর। তো দেখো, পার্সোনালি আমার মনে হয় মানে নলেজ এবং নলেজের এনরিচমেন্ট কখনো শেষ হতে পারে না। আমি পার্টিকুলারলি সব জানি এমন কিছু নয়, কখনো পড়ানোর মাঝখানে কোনো মিস্টেক হতে পারে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট কিছুজন যখন কমেন্ট সেকশনে, ফর এক্সাম্পল পরশু দিনের ক্লাসে একটা ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্সের আমি ভুল অ্যান্সার দিয়েছিলাম, বাট ডেফিনেটলি একজন রেকটিফাই করে দিয়েছিল এবং সেরকমভাবে কোনো যদি ভুল হয়ে থাকে তো সেটা হতেই পারে। এবং আমার প্রত্যেক দিন এই সেশনসটা যখন আমি করি আমি নিজে এনরিচড হই উইথ লটস অ্যান্ড লটস অফ ইনফরমেশন। দ্যাটস ওয়াই আই এম ট্রাইং মাই বেস্ট টু কন্টিনিউ দ্য সিরিজ। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আমি হৈমন্তিকা দাস, তোমরা অনেকেই আমাকে চেনো। আমি বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত আছি এবং আমি WBCS 2020-র মাধ্যমে একজন সিলেক্টেড অফিসার। নাও শুরু করা যাক আজকের ক্লাস। দিস ইজ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য হিন্দু নিউজ পেপার ওয়ার উই ক্যান সি দ্যাট এয়ার ইন্ডিয়া জেট ক্র্যাশড আফটার দ্য ফুয়েল কাট অফ রিপোর্ট। আমরা জানি যে রিসেন্টলি যে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ক্র্যাশ করে আহমেদাবাদের কাছে, সেটা রেসপেক্টে একটা রিপোর্ট এসছে। বাট পরীক্ষার রেসপেক্টে কি এই নিউজটা ইম্পর্টেন্ট? নট অ্যাট অল। দিস ক্যানট বি আস্কড ইন এনি কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপার্ট ফ্রম দ্য UPSC। হয়তো এখানে কোনো এয়ার ক্রাফট রিলেটেড বা তার ডিজাইনিং রিলেটেড কোনো কোয়েশ্চেন আসতে পারে, বাট অ্যাপার্ট ফ্রম UPSC it is not relevant for our examination perspective. Now moving to the next article of the day, that is India poor resorting to the informal credit data. মানে কি? প্রথমত ইনফর্মাল ক্রেডিট কাকে বলে আর ফর্মাল ক্রেডিট কাকে বলে। ফর এক্সাম্পল, ফর্মাল ক্রেডিট মানে ইউ আর টেকিং দ্য লোন ফ্রম দ্য ব্যাঙ্কিং ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল যে সমস্ত গভর্নমেন্টের ইনস্টিটিউশন আছে সেই জায়গা থেকে তুমি ফর্মাল যদি ক্রেডিট নাও, দ্যাট ইজ দ্য সিস্টেম যেটা কিন্তু রেকর্ড থাকে, সেখানে প্রপার লিগাল ব্যাকিং থাকে এবং সেটাই হবে কিন্তু ফর্মাল ক্রেডিট সিস্টেম। বাট এখনও আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কাকে বলে? ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে কি? গভর্নমেন্ট ব্যাঙ্কিং সিস্টেমের সাথে তোমাদের কানেক্টিভিটি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা, ব্যাঙ্কিং ট্রানজাকশন করা, দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। সেখানে যদি দেখা যাচ্ছে অ্যারাউন্ড 96% অফ দ্য পপুলেশন হ্যাজ দ্য অ্যাক্সেস টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেসপাইট অল সাচ এফর্ট। আমরা যদি দেখি ইন্ডিয়ার যারা পুয়ার এবং লো ইনকাম হাউসহোল্ড তারা কিন্তু স্টিল কখনো তাদের টাকার দরকার হলে তারা কিন্তু এই ব্যাঙ্কিং সিস্টেম বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের কাছে না গিয়ে তারা কিন্তু দেখা যায় যে ইনফর্মাল সেক্টরের থেকেই কিন্তু লেন্ডিং অনেক সময় করে। ফর এক্সাম্পল, ধরো তোমাদের কোনো এরিয়া তোমরা বাস করো, সেখানে কেউ কিন্তু দেখায় যে কম সুদের হারে তোমায় টাকা ধার দিল। এই ধরনের কেসে যারা সকল যাদের কাছে ফাইন্যান্সিয়াল লিটারেসি নেই, সকল যারা আমাদের লোয়ার মিডল ইনকাম ক্যাটাগরিতে বিলং করে, তারা দেখা যায় এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা লোন নেয়। এই যে লেন্ডিং বা বড়োয়িং, দিস ইজ কোয়াইট মোর এক্সপেন্সিভ এবং ইনফর্মাল সেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড। দিস ইজ দ্য ডেটা যেটা রিলিজ করা হয়েছে এবং দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের একটুখানি পড়তে হবে, জাস্ট অ্যাজ অ্যান ইনফরমেশন, ইউ ক্যান ইউজ ইট ইন ইউর রাইটিং ডেসক্রিপটিভ পেপার। এবং যেটা দেখা যাচ্ছে ইন্ডিয়ার যারা পুয়ার তারা কিন্তু স্টিল ইনফর্মাল ক্রেডিট সিস্টেমের থেকেই কিন্তু টাকা লোন নিচ্ছে। নেক্সট আমরা দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল নিয়ে পড়বো। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সেন্টার এক্সাম 78% অফ দ্য থার্মাল প্ল্যান্টস ফ্রম ইনস্টলিং কি অ্যান্টি পলিউটিং সিস্টেম। প্রথমত কি নিয়ে কথা হচ্ছে? থার্মাল প্ল্যান্টস। থার্মাল প্ল্যান্টস মানে কি? আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত থার্মাল প্ল্যান্টস, পাওয়ার প্ল্যান্টস আছে যারা কিন্তু ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য কাজ করে যাচ্ছে, সেই সমস্ত জায়গায় যে এই যে বার্নেস থেকে যে এই যে পাওয়ার প্ল্যান্ট থেকে যে এমিশন হচ্ছে, সেই এমিশন কিন্তু হিউজলি পলিউট করে, এয়ার পলিউশন করে। বাট অ্যান্টি পলিউশন সিস্টেম আমাদের কান্ট্রিতে যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, নিয়ারলি 600 থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, তার মাত্র 11% থার্মাল পাওয়ার প্ল্যান্টেই কিন্তু অ্যান্টি পলিউটিং সিস্টেমকে ইনস্টল করা আছে এবং লেফট হয়ে আছে অলমোস্ট 78%। দেয়ার ইজ এ নিউজ যেখানে কথা বলা হয়েছে FGD এই টার্মের সঙ্গে। FGD মানে কি? প্রথমত এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্টরা, তারা যখন এই যে
এন্টায়ার প্রসেসের মাধ্যমে এমিট করে একটা গ্যাস। এই পুরো সিস্টেমটাকে বলা হয় ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন সিস্টেম। অর্থাৎ এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্টরা যখন এই যে ফসিল ফুয়েল বার্নিং করে তখন এমিট করে মোস্ট সিরিয়াস হ্যাজার্ডাস একটা gas, that is the sulfur dioxide. Apart from some particulate matters, এই যে sulfur dioxide that is associated with huge environmental impact. তাই এই SO2 কে অ্যাবজর্পশন করার জন্য থার্মাল পাওয়ার প্ল্যান্টে একটা সিস্টেমকে ইনস্টল করতে হয়, and the name of the system is FGT. Now have a glance of that FGT system. প্রথমত FGT সিস্টেমের ফুল ফর্ম কি? ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন সিস্টেম। এটা একটা প্রসেস যেখানে এই যে SO2টা বেরোচ্ছে, এই SO2 বা সালফারের যে সমস্ত অক্সাইড সেগুলোকে এই যে এমিশনের সময় কিন্তু অ্যাবজর্ব করে নেওয়া হয়। এখানে প্রপার অ্যাবজর্বেন্টকে ফিট করতে হয় যাতে কিন্তু প্রায় অ্যাটলিস্ট 95% অফ দ্য সালফার ডাইঅক্সাইড ফ্লু গ্যাস থেকে যেটা এমিট হয় সেটা অ্যাবজর্ব হয়। মেটেরিয়াল যেগুলো এই ফ্লু গ্যাস, এটা কি পার্টিকুলারলি এটা একটা মেটেরিয়াল যেটা এমিট হয় ওয়েন দ্য ফসিল ফুয়েল লাইক কোল, অয়েল, ন্যাচারাল গ্যাস, উড এগুলোকে বার্ন করা হয়। নেক্সট, নিড ফর FGT ইন ইন্ডিয়া। আমাদের কান্ট্রিতে কেন এই FGTর দরকার হলো, বা এই যে ফুয়েল থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলোকে ডিসালফারাইজেশনের দরকার হলো? বিকজ আমাদের ইন্ডিয়ান সিটি হাইলি পলিউটেড। আমরা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড যদি সিটি দেখি সেগুলো ইন্ডিয়াতে আছে। আমাদের ইন্ডিয়ার যে সমস্ত এমিট হয়, অ্যাটমসফেরিক এমিশন হয়, সেখানে মোর দ্যান কন্ট্রিবিউশন হচ্ছে আমরা টোয়াইস মানে 50%-এর ওপর কন্ট্রিবিউট করে SO2-র মতো একটা টক্সিক গ্যাস। এবং আমরা যদি দেখি থার্মাল যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট যেগুলো আমাদের কান্ট্রির প্রায় 75% পাওয়ার জেনারেশনের জন্য রেসপন্সিবল, সেখান থেকেই কিন্তু প্রায় 80% ইন্ডাস্ট্রিয়াল এমিশন অফ SO2 এবং এছাড়া নাইট্রোজেনের ডিফারেন্ট অক্সাইড কিন্তু বেরোয়, যেগুলো অ্যাপার্ট ফ্রম এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ইট অ্যাকচুয়ালি ইম্প্যাক্টস আওয়ার হেলথ। লাং ক্যান্সার ছাড়াও লাংসের বিভিন্ন ডিজিজ, এছাড়া অ্যাসিড রেন, স্মোক এগুলো তৈরির জন্য এগুলো দরকার। তাহলে এইগুলো যাতে এয়ারে ডিরেক্টলি এমিট না হয় তার জন্য থার্মাল পাওয়ার প্ল্যান্টকে অ্যান্টি পলিউটেন্ট ইকুইপমেন্ট দিয়ে কিন্তু এম্পাওয়ার করার কথা এই আর্টিকেলে বলা হয়েছে। এভরি সিঙ্গেল ডিলে আমরা যদি করি তাহলে কিন্তু আমরা দেখব আমরা কিন্তু নট অনলি উই আর অ্যাকচুয়ালি ড্যামেজিং আওয়ার ইকোনমি বাট অলসো উই আর ড্যামেজিং আওয়ার হেলথ। নাও সালফার ডাইঅক্সাইড এটা একটা হিউজ সেভিয়ার পলিউটেন্ট। এটা মেনলি ফসিল ফুয়েলের বার্নিংয়ের ফলে অ্যাটমসফিয়ারে রিলিজ হয় ইন্ডাস্ট্রিয়াল ফেসিলিটি এবং পাওয়ার প্ল্যান্ট থেকে। নেক্সট, স্মল সোর্সেস অফ SO2 emission includes industrial process such as extracting metal from ore, natural sources like volcano, very important, locomotive, ship, other vehicles. তোমরা রিসেন্টলি যদি ইউপিএসসির মোস্ট প্রবাবলি এই বছর বা আগের বছরের পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স দেখো, ওখানে একটা কোয়েশ্চেন ছিল ভলক্যানিক ইরাপশন থেকে কোন কোন কম্পোনেন্ট বেরোয়, তার মধ্যে একটা অপশান ছিল SO2। তাহলে SO2 কিন্তু ভলক্যানিক ইরাপশন থেকে বেরোয়। নেক্সট, ইম্প্যাক্ট কী আছে এই SO2, তার মানে যখন অ্যাটমসফিয়ারে হিউজ পরিমাণে বেরোয় তখন আমাদের ব্রিদিং প্রবলেম হয়, রেসপিরেটরি ট্রাভেল হয়। নেক্সট, হু এস্টিমেট করেছে নিয়ারলি 4.2 মিলিয়ন ডেথস হয় গ্লোবালি পার ইয়ার ডিউ টু দ্য এমিশন অফ SO2. SO2 emission that lead to the high concentration of SO2 in air generally also lead to the formation of other sulfur oxides. For example, SO2 অক্সিজেন বা ওজনের সাথে রিয়াক্ট করে তৈরি হয় SO3। ঠিক এই ধরনের হায়ার ডিগ্রি অফ সালফার অক্সাইড তৈরি হয়, পার্টিকুলেট ম্যাটার্স তৈরি হয়, দ্যাট অ্যাকচুয়ালি ট্রাভেলস দ্য প্রবলেম। নেক্সট, দিস ইজ দ্য নিউজ আর্টিকেল। নেক্সট আমরা যদি দেখি CBI ফাইলস FIR এগেন্স্ট দ্য পুলিশ পার্সোনাল ইন দ্য তামিলনাড়ু কাস্টোডিয়াল ডেথ কেস। আমরা রিসেন্টলি আলোচনা করেছিলাম তামিলনাড়ুতে একটা কেস রেজিস্টার্ড হয়েছিল, কেস আন্ডার দ্য ভারতীয় ন্যায় সংহিতা সেকশন 103, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় যে পুলিশ কাস্টোডিতে ওই পার্সোনালকে ডিউরিং দ্য ইনভেস্টিগেশন ব্রুটালি মারা হয় এবং সেই মারার ফলে তার কিন্তু ইনজিউরি আসে এবং বডি ইনজিউরি অটোপসি থেকে জানা যায় সিভিয়ারলি তাকে কিন্তু ডিউরিং ইন্টারোগেশন ইনভেস্টিগেশন তার উপর টর্চার করা হয় এবং তার জেরে তিনি মারা যান। এই যে কাস্টোডিয়াল ডেথ কেস তামিলনাড়ু, তার এগেনস্টে কমপ্লেন ফাইল করেছে বা FIR এর এগেনস্টে কিন্তু ফাইল হয়েছে বাই দ্য CBI। নাও দ্য CBI ভেরি ইম্পর্টেন্ট আর্ম ইন আওয়ার কান্ট্রি। CBI এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ইট ইজ এ নন কনস্টিটিউশনাল বডি অ্যাজ ওয়েল অ্যাজ নন স্ট্যাটুটরি বডি। নন কনস্টিটিউশনাল মানে কি?
এর কোনো লিগাল কনস্টিটিউশনাল ব্যাকিং নেই, কোনো আর্টিকেল নেই কনস্টিটিউশনে। ফর এক্সাম্পল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটার জন্য 324 আর্টিকেল ইন দ্য কনস্টিটিউশন প্রেজেন্ট আছে, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে তৈরি করে। বাট সিবিআই এর রেসপেক্টে কোনো সাচ আর্টিকেল কনস্টিটিউশনে নেই। নন স্ট্যাটুটরি বডি মানে এটা কিন্তু কোনো স্ট্যাটিউট বা কোনো অ্যাক্ট দ্বারা, পার্টিকুলার কোনো অ্যাক্ট দ্বারা এটাকে তৈরি করা হয়নি। তাহলে সিবিআই কার আন্ডারে কাজ করে? সিবিআই তার পাওয়ার কোথা থেকে ড্রাইভ করে? অ্যাকচুয়ালি সিবিআই কিন্তু তার পাওয়ার ডিরাইভ করে ফ্রম অ্যানাদার অ্যাক্ট। The name of the act is Delhi Special Police Establishment Act 1946. It is the nodal Indian agency যেটা কোঅর্ডিনেট করে ইন্টারন্যাশনাল লেভেলে ইন্টারপোলের সাথে, যাতে কিন্তু সেফটি সিকিউরিটি বিভিন্ন ইনভেস্টিগেশনের রেসপেক্টে আমাদের ইন্ডিয়াতে কিন্তু সিবিআই সেই রোলটা পারফর্ম করে। আমাদের কান্ট্রিতে কোন ডিপার্টমেন্টের আন্ডারে সিবিআই কাজ করে? দ্যাট ইজ দ্য ডিপার্টমেন্ট অফ পার্সোনাল, মিনিস্ট্রি অফ পার্সোনাল, পেনশন অ্যান্ড পাবলিক গ্রিভেন্স। মেনলি আমরা যদি কম্পোজিশন বা স্ট্রাকচার অফ দ্য সিবিআই দেখি, তাহলে আমরা দেখব সিবিআই কিন্তু হেড হয় একজন ডিরেক্টরের দ্বারা। ডিরেক্টরের সঙ্গে থাকে স্পেশাল ডিরেক্টর অর অ্যান অ্যাডিশনাল ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টররা। ডিআইজি লেভেলের অফিসার বা পুলিশের যে হায়ারার্কি থাকে, সেই ডিআইজি লেভেলের অফিসাররা এখানে হোস্ট করেন। এছাড়া সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি লেভেল বা আদার র্যাঙ্কসের অফিসাররা এই জায়গায় কিন্তু অ্যাজ দ্য জয়েন্ট ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন। অ্যাপয়েন্টমেন্ট কীভাবে হয়? সিবিআই এর ডিরেক্টরকে বিফোর দ্য লোকপাল অ্যাক্ট ওয়াজ লিগালাইজড বা লেজিসলেটেড, সিবিআই এর ডিরেক্টর কিন্তু দিল্লি স্পেশাল পুলিশ স্ট্যাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারেই কিন্তু নিযুক্ত হতো, এবং এখন লোকপাল অ্যাক্টের দ্বারা কিন্তু সিবিআই এর ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করা হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে বেসড অন দ্য রেকমেন্ডেশন। সেই রেকমেন্ডেশন যে কমিটি ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য সিবিআই, তার সেখানে কে কে থাকে? প্রথমত প্রাইম মিনিস্টার অ্যাজ দ্য চেয়ারপারসন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং লিডার অফ অপোজিশন। এই তিনজনের যে কমিটি, তারা একটা প্যানেল তৈরি হয় এবং সেখানে নাম রেকমেন্ড হবে, এবং সেই রেকমেন্ডের নাম থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ডিরেক্টর অফ দ্য সিবিআইকে নির্বাচন করে। যিনি ডিরেক্টর হিসাবে সিবিআইতে নির্বাচিত হন, তার একটা টেনিওর থাকে, তিনি 2 ইয়ার্সের জন্য রেকমেন্ডেড হন এবং তিনি কিন্তু তার ডিউটি পারফর্ম করেন। সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান অথরাইজ দ্য সিবিআই টু ইনভেস্টিগেট এ ক্রাইম ইন এ স্টেট অনলি উইথ দ্য কনসেন্ট অফ দ্য কনসাল্ট স্টেট গভর্নমেন্ট। ফর এক্সাম্পল, এই যে তামিলনাড়ুর কেসে সিবিআই সেখানে ইনভেস্টিগেট করবে, তার মানে সিবিআই কিন্তু এখানে অনলি ইনভেস্টিগেট করতে পারবে উইথ দ্য প্রায়ার অ্যাপ্রুভাল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টেট গভর্নমেন্ট। তার মানে তামিলনাড়ু গভর্নমেন্টের পারমিশন ছাড়া সিবিআই কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্টের আন্ডারে বা স্টেটের মধ্যে থাকা কোনো কেসের ইনভেস্টিগেশন করতে পারবে না। নেক্সট, সেন্ট্রাল পুলিশ ক্যান নট ইনভেস্টিগেট অর এন্টার দ্য স্টেট উইদাউট কনসেন্ট সিন্স দ্য পুলিশ অ্যান্ড দ্য পাবলিক অর্ডার আর স্টেট সাবজেক্ট। ভেরি ইম্পর্টেন্ট, উই হ্যাভ 3 লিস্ট. One is the central list, another is the state list, another is the concurrent list. Where it is mentioned in the 7th schedule of the constitution. Also 246 is the article যেখানে সেন্টার স্টেট রিলেশনশিপের মধ্যে এই বাইফার্কেশন করা আছে। নাও there are several articles যেটা সেন্ট্রাল লিস্টে আছে, স্টেট লিস্টে আছে, and there are several articles বা আইটেমস যেখানে কনকারেন্ট লিস্টে প্লেস করা হয়েছে। কনকারেন্ট লিস্টের আর্টিকেলের ওপর সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনেই ডিসিশন নিতে পারে। বাট দ্য কেস অফ পুলিশ এবং পাবলিক অর্ডার, এটা রাজ্যের দায়িত্ব বা রাজ্যের লিস্টের মধ্যে আছে বা স্টেট লিস্টের মধ্যে আছে। দেয়ারফোর সিবিআই যেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের বা সেন্ট্রাল লেভেলের অর্গানাইজেশন, ইনভেস্টিগেশন, আর তাকে যদি স্টেট গভর্নমেন্টের পারমিশন না দেওয়া হয়, তাহলে কিন্তু তারা এই পুলিশ বা পাবলিক অর্ডার রিলেটেড কোনো ম্যাটারকে ইনভেস্টিগেট করতে পারে না। নাও অনলি আমরা যদি দেখি, ইট গেট সুমোটো ইনভেস্টিগেট অফেন্সেস অনলি ইন দ্য ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে যেহেতু এটা কন্ট্রোলড বা এটা একটা পার্টিকুলার ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপার্ট ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট, তাই দিল্লি বা অন্যান্য যে ইউটি আছে, ফর এক্সাম্পল আমরা লাক্ষাদ্বীপ ধরতে পারি, ফর এক্সাম্পল আমরা আন্দামান নিকোবর ধরতে পারি, আমরা পুডুচেরি ধরতে পারি, সেই সমস্ত জায়গায় যদি কোনো ইনভেস্টিগেশন করতে হয়, তাহলে কিন্তু আমরা দেখব সেখানে স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটরির যে গভর্নমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন, তার পারমিশন নিতে হবে না। সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, however, can order the CBI to investigate a crime anywhere in the country without the state government-এর পারমিশন। তার মানে স্টেট গভর্নমেন্ট ধরো পার্টিকুলার একটা কেসে পারমিশন দিচ্ছে না টু এন্টার ইনটু দ্য স্টেট, এবং সিবিআই যাতে সেই স্টেটে না ঢুকতে পারে, কোনো রকম স্টেট অ্যাপ্রুভাল করছে না। বাট দিস ইজ ক্রুশিয়াল, এমন ক্রাইম যেটার জন্য সিবিআইয়ের ইনভেস্টিগেশন দরকার, সেই জায়গায় অনলি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কিন্তু পারমিশন দিতে পারে যে স্টেট অ্যাপ্রুভ না করলেও উই ক্যান এন্টার দ্য স্টেট অ্যান্ড ইনভেস্টিগেট দ্য ক্রাইম। So this is the entire thing. This is the official logo of the Central Bureau of Investigation. Now, moving to the next article of the day, that is the article
কোলাপুরি স্যান্ডেলরও এটা আমরা দেখে নিয়েছিলাম অলরেডি যে প্রাডা ইন্টারন্যাশনাল কোম্পানি তারা কোলাপুরি চপ্পলের রেপ্লিকা তৈরি করছে এবং প্রায় নিয়ারলি 1 লাখ পার চপ্পল তারা কিন্তু সেটাকে সেল করছে। দ্যাট ইজ দ্য এজিটেশন, যেখান থেকে দাঁড়িয়ে যারা মেনলি ইন্ডিজিনিয়াস কোলাপুরি চপ্পল বা স্যান্ডেল প্রিপেয়ার করে তারা কিন্তু প্রোটেস্টে নামে। বাট উই ডোন্ট নিড টু রিমেম্বার অল সাচ কাইন্ড অফ থিংস, বাট উই নিড টু রিমেম্বার দ্য কোলাপুরি চপ্পল বা স্যান্ডেল। এটা জিআই ট্যাগড একটা প্রোডাক্ট, কোথা থেকে আসছে, এটা কিন্তু মহারাষ্ট্র ইজ দ্য অরিজিন পয়েন্ট অফ দ্যাট পার্টিকুলার স্যান্ডেল। নাও আমরা যদি বাকি জায়গাগুলো দেখি, দিস ইজ দ্য অ্যানাদার নিউজ আর্টিকেল, যেটা হচ্ছে 8 years old নামিবিয়ান চিতা ডাইজ অফ ইনজুরি অ্যাট দ্য কুনা ন্যাশনাল পার্ক। কুনা ন্যাশনাল পার্ক কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে। পার্টিকুলারলি নামিবিয়া থেকে বিভিন্ন চিতা কিন্তু আনা হয়েছিল এবং তাদের মেনলি কিন্তু যে ন্যাচারালি হ্যাবিটেশন দেওয়া হয়েছিল তারা মধ্যপ্রদেশের কুনা ন্যাশনাল পার্কে রাখা হয়। সেরকমই একটি চিতা, ফিমেল চিতা, যিনি মারা গেছেন যে চিতাটা, তার নাম হচ্ছে নাভা। সেই নাভা চিতা কিন্তু রিসেন্টলি ডাই হয়েছে কোথায়? কুনো ন্যাশনাল পার্কে। নাও আমরা যদি দেখি, হ্যাঁ, দিস ইজ দ্য কুনা ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্ক ইজ মেনলি ফেমাস বিকজ সেভারেল চিতা আমরা নামিবিয়া এবং সাউথ আফ্রিকা থেকে ট্রান্সলোকেট করেছিলাম ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়ার কোথায় রাখা হয়েছিল? কুনা ন্যাশনাল পার্কে। এই যে চিতা রিইন্ট্রোডাকশন প্রজেক্ট ইন্ডিয়া ফর্মালি কমেন্স করেছিল 2022 সালে, এবং কেন এটাকে পপুলেশনকে এই স্টেপ নেওয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে? কারণ আমাদের ইন্ডিয়ার যে চিতা পপুলেশন সেটা ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন করেছিল সিন্স দ্য ইয়ার 1952 থেকে। আমরা যদি জানি 1947-এ ইন্ডিপেন্ডেন্স আসে ভারতের, প্রায় 4 বছরের মধ্যে, 4 থেকে 5 বছরের মধ্যেই 1952-তে আমাদের কান্ট্রিতে একটাও আর চিতা বেঁচে ছিল না, কমপ্লিটলি তারা এক্সটিংক্ট হয়ে গেছিলো। সেই জায়গায় দাঁড়িয়ে মেনি ইয়ার্স লেটার 2022 সালে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে চিতা রিইন্ট্রোডাকশন প্রজেক্ট লঞ্চ করা হয় এবং নামিবিয়া এবং সাউথ আফ্রিকা থেকে বাঞ্চ অফ চিতা আনা হয় এবং তাদেরকে কিন্তু মধ্যপ্রদেশ এবং অ্যাপার্ট ফ্রম মধ্যপ্রদেশ আমরা যদি দেখি কুনা ন্যাশনাল পার্ক ইন পার্টিকুলারলি তাদেরকে কিন্তু রিহ্যাবিলেট করা হয়। সেই রকমই একটি বাঘ, সেই রকমই একটা চিতা যার নাম নাভা চিতা, তিনি কিন্তু মারা গেছেন। নেক্সট দ্য প্রজেক্ট, এই যে চিতা ইন্ট্রোডাকশন প্রজেক্ট সেটা কিন্তু working under the National Tiger Conservation Authority NTPC in collaboration with the Madhya Pradesh Forest Department, Wildlife Institute of India এবং cheetah experts from both Namibia and the South Africa. Now, moving into the next article of the day, that is the one article I have already discussed in yesterday's class, যেখানে দেখা গেছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে একটা পার্টিকুলার ফোর্টকে ইন্ট্রোডিউস করা হয়। সেই ফোর্টটার নাম হচ্ছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ এবং তার আন্ডারে কিন্তু 12খানা টোটাল ফোর্টস আছে এবং এন্টায়ারলি এই যে ফোর্টস মিলিটারি যে এম্পায়ার, আমাদের যে মারাঠা সিভিলাইজেশনকে কিন্তু তার যে এক্সট্রাঅর্ডিনারি মিলিটারি সিস্টেম সেটাকেই কিন্তু সিগনিফাই করে, মারাঠা রুলকে হাইলাইট করে, দ্যাট in the 17th to 19th century in India. Prime Minister Narendra Modi আমাদের ইন্ডিয়ানদের আর্জ করেছেন টু ভিজিট দ্য ফোর্ট অফ মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ। রিসেন্টলি আমরা যদি দেখি 47th সেশন হয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির, সেইখানে দাঁড়িয়ে কিন্তু ইউনেস্কো, যেটা অলরেডি 2-3 মাস আগে এটি নমিনেটেড হয়েছিল, সেটাকে কিন্তু ফাইনালি অ্যাপ্রুভ করা হয় টু বি ডেজিগনেটেড অ্যাজ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই 12টা ফোর্টের নাম জাস্ট হ্যাভ এ গ্ল্যান্স একবার মনে রাখবে, যেমন হচ্ছে সালের ফোর্ট, শিবনেরি ফোর্ট, লোহঘাট ফোর্ট, কান্ডেরি ফোর্ট, রায়গড় ফোর্ট, রাজঘাট ফোর্ট, প্রতাপগড় ফোর্ট, সুবর্ণদুর্গ ফোর্ট, নেক্সট পানহালা ফোর্ট, বিজয় দুর্গ, সিন্ধু দুর্গ, এই সব কটাই 11টা দুর্গ আছে কিন্তু মহারাষ্ট্রে, বাট ওয়ান ফোর্ট ইজ লোকেটেড ইন দ্য তামিলনাড়ু। এইটা কিন্তু জাস্ট মনে রাখবে, জিঞ্জি ফোর্ট কিন্তু মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপেরই পার্ট। 12টা ফোর্ট স্ট্রাকচারের একটা ফোর্ট কিন্তু তামিলনাড়ুতে ছিল, সেইটার নাম হচ্ছে জিঞ্জি ফোর্ট। So this is the entire thing. Now UNESCO World Heritage Site, but this is the official logo of the UNESCO full form ki United Nations Educational, Scientific and the Cultural Organization. It is a arm specialized agency of the United Nations. এটা কি করে? All across the international যদি আমরা কোঅপারেশন দেখি এডুকেশন, সায়েন্স, কালচারে, এরা কিন্তু পিস প্রমোট করে। নেক্সট আমরা যদি দেখি, ইট ইজ অলসো এ মেম্বার অফ ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। কতগুলো আমাদের এসডিজি গোল আছে? আমাদের 17টা সাস্টেনেবল গোল আছে, যে দ্যাট শুড be achieved by 2030. নেক্সট আমরা যদি দেখি ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় আছে? প্যারিস ইজ দ্য হেডকোয়ার্টার। 193 মেম্বার আছে, 11 অ্যাসোসিয়েট মেম্বার আছে এবং
It is governed by the General Conference এবং Executive Board. 3 UNESCO member states are not United Nation member. ওয়ান লাইনার ফরম্যাটে লাগবে যে ইউনেস্কো তারা মেম্বার বাট ইউনাইটেড নেশনের তারা মেম্বার না। তাদের মধ্যে আছে কুক আইল্যান্ড, নিউই এবং প্যালেস্টাইন। এবং 3টে ইউনাইটেড নেশনসের যদি মেম্বার ধরি যারা আবার ইউনেস্কোর মেম্বার না, তারা হচ্ছে ইসরায়েল, ইউনাইটেড স্টেট এবং হচ্ছে লাইখটেনস্টাইন। তো সে এই 3টে নাম যেটা ইউনাইটেড নেশনের মেম্বার বাট ইউনেস্কোর মেম্বার না এবং ভাইস ভার্সা, এটা একটু মনে রাখবে। তোমাদেরকে দিয়ে দিয়েছে স্লাইডটা, পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন করবে, নিজেদের মতো করে ডাউনলোড করবে এবং রিভাইজ করবে। নেক্সট, এই পার্টিকুলার দিস ইজ দ্য লাস্ট আর্টিকেল অফ দ্য ডে, দ্যাট ইজ দ্য এনরোলমেন্ট নিয়ারলি ডান in the third phase trial in the India's first dengue vaccine. India রিসেন্টলি একটা থার্ড ফেজ যে ট্রায়াল করেছে, কন্ডাক্ট করেছে ফার্স্ট ডেঙ্গু ভ্যাকসিনে। ফার্স্ট ডেঙ্গু যে ভ্যাকসিন, দিস ইজ দ্য ল্যান্ডমার্ক ট্রায়াল, যেটা কিন্তু এফিসিয়েন্সি ইভ্যালুয়েশন করবে, যেটা ইন্ডিজিনিয়াসলি তৈরি করা হয়েছে, টেট্রাভ্যালেন্ট ডেঙ্গু ভ্যাকসিন। দ্য ভ্যাকসিন নেম ইজ Bengali.One। ওকে, আমরা যদি একবার দেখে নিই তাহলে আমরা দেখব দিস ইজ দ্য Bengali.One, একটা ডেঙ্গু ভ্যাকসিন যেটা কিন্তু রিসেন্টলি ইন্ডিজিনিয়াস ওয়েতে ডেভেলপ করা হয়েছে। আমরা যদি দেখি ইন্ডিয়ার এফর্ট টু এলিমিনেট ডেঙ্গু, সেফ বা এফেক্টিভ ভ্যাকসিন তৈরি করা, ইট ইজ এ জাম্প যার মাধ্যমে ইন্ডিজিনিয়াসলি একটা টেট্রাভ্যালেন্ট ডেঙ্গু ভ্যাকসিন তৈরি করা হয়েছে, নাম হচ্ছে Bengali.One। এটা কিন্তু প্রায় 50% এনরোলমেন্টে রিচ করে গেছে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের আন্ডারে। নেক্সট, Bengali.One এই ভ্যাকসিনটা যদি আমরা সম্বন্ধে জানি, এটা কিন্তু ডেভেলপ করেছে প্যানাসিয়া বায়োটেক বলে একজন কোম্পানি উইথ দ্য পার্টনারশিপ অফ দ্য ইউনাইটেড স্টেট এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। টার্গেট করবে ডেঙ্গু ভাইরাস সাবটাইপসকে, অল যে 4টে সাবটাইপ হয় ডেঙ্গুর সেগুলোকে অ্যাড্রেস করবে, মেনলি ডেঙ্গু রিলেটেড এই ভ্যাকসিন। নেক্সট আমরা যদি দেখি ডেঙ্গু মেনলি কি, ডেঙ্গু একটা মসকিউটো বর্ন ভাইরাল ডিজিজ, এটা ভাইরাস ঘটিত একটা ভাইরাল ডিজিজ, মেনলি এটা কজড বাই ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাস কার মাধ্যমে আমাদের শরীরে মানে এন্টার করে, যদি আমরা ধরি ন্যাচারাল হোস্টকে, বা ট্রান্সমিট করে কার দ্বারা, সেটা হবে ফিমেল অ্যাডিস ইজিপ্টি মসকুইটো। এডিস ইজিপ্টি মসকুইটোর দ্বারা এটা কিন্তু ডেঙ্গু আমাদের শরীরে ছড়িয়ে পড়ে। এই যে মসকুইটো বা এডিস মসকুইটো, এটা কিন্তু ডেঙ্গু ছাড়াও চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার এবং জিকা এই 3টে রোগও কিন্তু ছড়ায়। ফর এক্সাম্পল, এইগুলো থেকে কোয়েশ্চেন আসে যে ইয়েলো ফিভার কি ভাইরাস ঘটিত রোগ না ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে অবভিয়াসলি ইয়েলো ফিভার ইজ এ ভাইরাল ডিজিজ। নেক্সট, 4টে টাইপের অফ ডেঙ্গু আমরা দেখতে পাবো, ডেন 1, ডেন 2, ডেন 3 এবং ডেন 4 টাইপের 4টে ভাইরাসের এগেনস্টেই কিন্তু এই Bengali.One ভ্যাকসিন কাজ করবে। সিমটম কি আছে, ডেঙ্গু হলে হাই ফিভার হবে, হেডেক আসবে, আই পেন হবে, মাসেল বা জয়েন্ট পেন আসবে, র্যাশ হবে, ফ্যাটিক হবে। ডায়াগনোসিস কি, মেনলি আমরা এটা দেখতে পাবো ভায়া দ্য ব্লাড টেস্ট, এবং এখানে আমরা যদি দেখি কোনো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট সেইরকমভাবে অ্যাভেলেবেল নেই যে এই ভাইরাসের এগেনস্টে ডিরেক্টলি কাজ করবে। কেয়ার বা সাপোর্টের মাধ্যমে আস্তে আস্তে বডি ন্যাচারাল ইমিউনিটি এই ডিজিজের এগেনস্টে কাজ করে। নেক্সট, ডেঙ্গা ভ্যাক্সিয়া বলে একটা পার্টিকুলার ডেঙ্গু ভ্যাকসিন কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ডেভেলপ হয়েছিল ইউনাইটেড স্টেটে 2019 সালে, যেটা 9 থেকে 16 বছরের বাচ্চাদের জন্য প্রায়র ইনফেকশনের আগে যদি এই ভ্যাকসিন দেওয়া হয় তাহলে দেখা যায় অনেকটাই ডেঙ্গু ভাইরাসকে আমরা প্রিভেন্ট করতে পারি। নেক্সট, আমরা যদি ইন্ডিয়ার কনটেক্সট দেখি, ইন্ডিয়া কন্টিনিউস টু বিয়ার এ হেভি ডেঙ্গু বার্ডেন, ওভার 2.3 লাখ কেসেস, 297 ডেথ আমরা যদি 2024-এ দাঁড়িয়ে দেখি, এবং that is the main reason, that is the main purpose why India is trying their best to make the vaccine available for ডেঙ্গু ট্রিটমেন্ট। নাও আমরা জাস্ট যদি দেখি ডেঙ্গু কি, আমরা দেখলাম ডেঙ্গু একটা ভাইরাস ঘটিত রোগ, মসকিউটো ইনফেক্টেড মসকিউটো দ্বারা এটা শরীরে প্রোপাগেট করে। মেনলি আমরা যদি দেখি ডেঙ্গুর যদি এপিটোম বা সেন্টার আমরা হাব দেখি, দ্যাট ইজ দ্য ক্যারিবিয়ান নেশন, আফ্রিকা, মিডল ইস্ট, এশিয়া, প্যাসিফিক আইল্যান্ডে কমন পার্টসে কিন্তু ডেঙ্গু প্রচুর হয়। হোয়াট শুড আই নো উইথ রেসপেক্ট টু ডেঙ্গু? এনিওয়ান হু লিভস অর ট্রাভেলস টু অ্যান এরিয়া উইথ রিস্ক অফ ডেঙ্গু ক্যান গেট ইনফেক্টেড। অর্থাৎ এই ধরনের কান্ট্রি থেকে যখন ট্রাভেল হতে পারে তখন কিন্তু পোটেনশিয়াল আমাদের থ্রেট থাকে টু বি ইনফেক্টেড উইথ দ্য ডেঙ্গু ভাইরাস। নেক্সট, কী কী সাইন আমরা একবার দেখলাম, ফিভার হতে পারে, পেন হতে পারে, র্যাশ হতে পারে, বডিতে নজিয়া বা ভমিটিং বা বমি বমি ভাব আসতে পারে। প্রিভেনশন কী হতে পারে, আমাদের অবভিয়াসলি প্রপার পরিষ্কার ক্লথ
এবং আমরা যদি রিপেলেন্ট ইউজ করি ইনসেক্ট যাতে আমাদের গায়ে বসতে না পারে, দ্যাট ইজ এ প্রিভেন্টিভ মেজার। নেক্সট, উই আর লুজ ফিটিং লং স্লিভ শার্ট অ্যান্ড প্যান্টস, আমরা যদি কভার্ড বডি পার্ট রাখতে পারি তাহলে একটা জায়গায় আমরা প্রিভেন্ট করতে পারবো। চুজ এ হোটেল লজিং উইথ এয়ার কন্ডিশনিং অর উইন্ডো ডোর স্ক্রিনস, অর্থাৎ প্রপারলি ক্লোজড হাইজিন মেনটেন জায়গায় আমরা থাকতে পারি এবং মসকুইটো নেট বা মশারির মাধ্যমে আমরা নিজেদের প্রোটেক্ট করতে পারি ওয়াইল স্লিপিং। সো দিস ইজ দ্য মেন টাইপ, বাট ইট ইজ এ ভেরি প্রিভেন্টিভ ম্যাটার। যদি ডেঙ্গু হয় দেয়ার ইজ সার্টেন ট্রিটমেন্ট, আমরা প্রপার কেয়ার টেকিং করতে পারি, বাট ভ্যাকসিন তার জন্য আন্ডার ট্রায়াল প্রসেসে আছে। এই ছিল আজকে পুরো আলোচনার বিষয় সানডে, তাই এডিটোরিয়াল সেকশন থেকে আমরা আজকে ডিসকাশনে গেলাম না, বাট উইল স্টাডি দ্য ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার কোয়েশ্চেন। প্রথমত, মালালা ডে কবে সেলিব্রেট করা হয়? ইচ ইয়ার 12 জুলাই মালালা ইউসুফজাইয়ের যে কারেজ সেটা অনার করার জন্য আমরা মালালা ডেকে সেলিব্রেট করি। ওকে, নেক্সট আমরা যদি দেখি, ইন হুইচ স্টেট গাজমিত্র যোজনা has been launched? This is the protection for the elephant. আমরা কোন স্টেটে এই গাজমিত্র যোজনা চালু করা হয়েছে? উড়িষ্যা গভর্নমেন্টের তরফ থেকে হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট এবং প্রপার সেটেলমেন্ট রিহ্যাবিলিটেশন অফ দ্য এলিফ্যান্টের জন্য এই গাজমিত্র যোজনা স্টার্ট করা হয়েছে। নেক্সট, থার্ড কোয়েশ্চেন অফ দ্য ডে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন হুইচ কার্ড হ্যাজ বিন লঞ্চড ইন দ্য দিল্লি ফর ফ্রি বাস ট্রাভেল ফর উইমেন? উইমেনদের জন্য বাসে ফ্রি ট্রাভেলের জন্য দিল্লি গভর্নমেন্ট কোন কার্ড লঞ্চ করেছে? অ্যান্সার ইজ দ্য সহেলি কার্ড। দিল্লি গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দ্য সহেলি কার্ড টু provide free bus travel to the women. Next question, where was the Asmita Weightlifting League 2025 held? Answer is the Madinagar, এবং 2025 edition of the Asmita Weightlifting League was held in the Madinagar district. Next question হচ্ছে, what rank did India achieve in the 21st ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেম? এই 21st ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমে ইন্ডিয়া কিন্তু 3rd প্লেস সিকিউর করেছে, জাস্ট পজিশনটা মনে রেখো। নেক্সট হচ্ছে, হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেট টু জয়েন দ্য ক্রুজ ইন্ডিয়া মিশন? ফার্স্ট স্টেট ইজ দ্য গুজরাট, এবং গুজরাট ইন্ডিয়ার প্রথম স্টেট যেটা কিন্তু ক্রুজ ইন্ডিয়া মিশনে পার্টিসিপেট করবে। নেক্সট, টাইম 100 ক্রিয়েটার্স লিস্ট 2025-এ একজন ইন্ডিয়ানকে ইনক্লুড করা হয়েছে এবং তার নাম হচ্ছে প্রজাক্তা কলি, এবং তাকে কিন্তু টাইম 100 ক্রিয়েটার্স লিস্ট 2025-এ এনলিস্টেড করা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, which country will host the shooting world cup in 2027? Answer is India, and India is going to host, India has been awarded the hosting right for the 2027 shooting world cup. Next question, which state has won the national award for battery manufacturing? Telangana has received the national recognition for advancement in the battery manufacturing. Option B is the correct answer of the question. Last but not the least, আজকে সেশনের কোয়েশ্চেন, অপারেশন কালনেমি হ্যাজ বিন লঞ্চড ইন হুইচ স্টেট? পার্টিকুলারলি ফেক যারা সাধু, অনেক সময় আমরা দেখি ধর্মীয় জায়গাটাকে ইউজ করে অনেক জায়গায় ফেক অনেক মিসইনফরমেশান মানুষের ট্রাস্টকে কাজে লাগানো হয়, তাহলে উত্তরাখণ্ড গভর্নমেন্টের পক্ষ থেকে এই অপারেশন কালনেমিকে লঞ্চ করা হয়েছে যাতে টার্গেটেড ফেক সেন্সের এগেনস্টে প্রপার স্টেপ নেওয়া হয়। সো দিস ইজ দ্য এন্টায়ার অ্যানালিসিস অফ দ্য ডে। আজকে সানডে ছিল তাই এডিটোরিয়াল ডিসকাশন হলো না, কালকে থেকে আবার এডিটোরিয়াল ডিসকাশন থাকবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। তোমাদের কাছে কোনো কোয়ারিজ থাকলে ইউ ক্যান গিভ মেনশন দোজ কোয়ারিজ ইন দ্য কমেন্ট বক্স। ইউ ক্যান অলসো সেন্ড দোজ কোয়ারিজ টু মাই ইমেল আইডি। আই এম ট্রাইং মাই বেস্ট টু গিভ দ্য রিপ্লাই ফ্রম দ্য বেস্ট অফ মাই ক্যাপাসিটি। নাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, ইমেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, এছাড়া ফার্স্ট কমেন্ট সেকশানেও কিন্তু আমি পিন করে দেবো। নেক্সট, দিস ইজ দ্য কিউআর কোড, যেটা থেকে তোমরা কিন্তু ডিরেক্টলি আমার টেলিগ্রামকে জয়েন করতে পারো। আর তোমরা যারা WBCS রিলেটেড প্রিপারেশান নিচ্ছ, যারা মনে করো যে পার্টিকুলারলি সাবজেক্ট স্পেসিফিক একদম চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমার থেকে পড়বে, ডিরেক্টলি ক্লাস ইন্টারাক্টিভ সেশনস করবে, দেন ইউ ক্যান জয়েন মাই পার্সোনাল WBCS গাইডেন্স প্রোগ্রাম। ফর দ্যাট ইউ নিড টু জাস্ট সেন্ড ইউর নেম অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস ইন মাই ইমেল। নাও উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। হ্যাভ এ নাইস ডে, এনজয় করো আজকে রবিবারটাকে, এবং এই পিডিএফটা কালেক্ট করে নিজেদের মতো করে আধা পাতা বা এক পাতার মধ্যে সামারি করে নোট লিখে নিতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।